বিশ্বের প্রভাবশালীদের গোপন সম্পদের নথি ফাঁস, প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারিতে বিশ্বে তোলপাড়। রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা তৈরিতে অস্ত্র আসছে মিয়ানমার থেকে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্ত চলছে। বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতনের মামলার রায় আজ। দেলোয়ার বাহিনীর প্রধান সহ আসামি 2। এক সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। যৌক্তিক কারণ নেই, বিপাকে সাধারণ মানুষ। কেক বিস্কুটে ক্ষতিকর ট্রান্স ফ্যাট মেশানো হচ্ছে 6 গুণ বেশি, বাড়ছে হৃদরোগ সহ জটিল রোগের ঝুঁকি। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি শাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। বিশ্বের শীর্ষস্থানীয় রাষ্ট্রনেতা, রাজনীতিবিদ ও ধনকুবের সহ প্রভাবশালীদের গোপন সম্পদ ও আর্থিক লেনদেনের তথ্য ফাঁস হয়েছে। তালিকায় রয়েছে 35 রাষ্ট্রনেতা ও 300-রও বেশি সরকারি কর্মকর্তার নাম। নতুন এই কেলেঙ্কারির নাম দেওয়া হয়েছে প্যান্ডোরা পেপারস। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান, বিবিসি সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বিভিন্ন অফশোর কোম্পানির 1,19 লাখ নথি বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশ করেছে। প্যান্ডোরা পেপারসের প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে জর্ডানের রাজার 7 কোটি পাউন্ডের সম্পদের বিবরণী। এই প্রতিবেদনে নাম রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতো নেতাদের নাম। রাষ্ট্রনেতা ও রাজনীতিবিদ ছাড়াও এই তালিকায় রয়েছে 90টিরও বেশি দেশের মন্ত্রী, বিচারক, মেয়র ও সেনাবাহিনীর জেনারেলদের নাম। আছেন শতাধিক বিলিয়নিয়ার, বিভিন্ন ক্ষেত্রের জনপ্রিয় ব্যক্তি ও ব্যবসায়ীরা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্থিরতা তৈরির চেষ্টায় মিয়ানমার থেকে অস্ত্র আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পেছনে কারা আছে তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ক্যাম্পের পরিস্থিতি যথেষ্ট ভালো দাবি করে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর হত্যাকারীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। বুধবার কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। এরপর দায়ের হয় হত্যা মামলা। গ্রেপ্তার হয়েছেন 5 জন। তাদের 2 জনকে 3 দিন করে রিমান্ডে দিয়েছে আদালত। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশের তরফ থেকে সব রকমের ব্যবস্থা করা হবে। আপনারা জানেন যে এই মামলাটি তদন্তের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। পরে এই হত্যাকাণ্ড নিয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, কক্সবাজারের আশ্রয় শিবিরে অস্থিরতা তৈরি করতে মিয়ানমার থেকে অস্ত্র আসছে। এর পেছনে কারা আছে বা কোনো বিদেশি সংস্থা এতে জড়িত আছে কিনা সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। মায়ানমার থেকে বিভিন্নভাবে এই রোহিঙ্গা ক্যাম্পগুলি অস্থির পরিবেশ করার জন্য আগেও আপনারা দেখেছেন এখানে অস্ত্র আসছে। এই অস্ত্র নিয়ে এবং তাদের ওটার কি বলে আধিপত্য বিস্তার করার জন্য বিভিন্ন গ্রুপে মারামারি এগুলি দেখেছেন। মহিবুল্লাহর হত্যাকারীরা শিগগিরই আইনের আওতায় আসবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া ও ওয়াচ টাওয়ার বসছে। পাশাপাশি থানা দুটি কাজ শুরু করলে আইন শৃঙ্খলা আরও নিয়ন্ত্রণে আসবে। খুব শীঘ্রই তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আমাদের তদন্ত, আমাদের সব কিছুই খুব দ্রুতভাবে আমরা এটা চলছে এবং আমরা খুব শীঘ্রই এটা ব্যবস্থা আমরা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। কক্সবাজার দেশের অন্যতম পর্যটন এলাকা। আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কঠোর নজরদারি করছে বলেই সেখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র সফর নিয়ে আজ বিকেল 4টায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে গণভবন থেকে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী, আর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবেন গণমাধ্যম কর্মীরা। সংবাদ সম্মেলনে জাতিসংঘের 76তম অধিবেশনে ভাষণ, এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড প্রাপ্তিসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী। রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশন ও অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব আলোচনায় যোগদান শেষে গত শুক্রবার রাতে ওয়াশিংটন ডিসি থেকে দেশে ফেরেন। এর আগে 19 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে যান।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাদের প্লটের মালিকানা বুঝিয়ে দেওয়া হচ্ছে। এমন 20টি পরিবারকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় প্লটের লিজ দলিল হস্তান্তর করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের মাঝে 7টি পুনর্বাসন এলাকার মোট 2963টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। পদ্মা সেতু নির্মাণ কাজে ক্ষতিগ্রস্ত হয় নদীর দুই পারের প্রায় 21,000 মানুষ। অধিগ্রহণ করা হয় তাদের অনেকের বসতবাড়ি। এসব ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে পদ্মাপাড়ের 3 জেলায় প্রস্তুত করা হয় 7টি এলাকা। পুনর্বাসন সাইটগুলোয় আবাসিক প্লট, বাণিজ্যিক প্লট, মসজিদ, বাজার, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে আধুনিক নাগরিক সুবিধার সব ব্যবস্থা রাখা হয়েছে। আগে তো শঙ্কায় ছিল যে আমরা জমিন এই দলিল পাবো কি পাবো না, কিন্তু আজকে আমরা সম্পূর্ণ নিশ্চিত যে আমরা দলিল হাতে পেয়েছি। বাপদাদার ভিটা ছাইরা ওখানে এখানে চলে আসছি, ইনশাল্লাহ আল্লাহ পাকে অনেক শান্তিতে রাখছে। ওখানে আগে রাস্তাঘাট ছিল না, এখানে রাস্তাঘাট আছে, ড্রেন আছে। যে এর মধ্যে আসছিলাম পানিতে ডুবছি, কত কষ্ট করছি এত একটু জায়গার মধ্যে। ইনশাল্লাহ এখন 5% জায়গা দিছে আল্লাহ রহমতে। আর সরকারে যে বানাই দিছে গুলশান বনালি রে কয় ওদিক থাক। পুনর্বাসন এলাকার মোট 3011টি প্লটের মধ্যে 2963টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে। গত 3 বছর ধরে পুনর্বাসন সাইটের প্লটে বসবাস করে আসলেও তাদের বেশিরভাগই মালিকানা বুঝে পাননি। গত সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে 814টি প্লটের লিজ দলিল। আপনাদের জন্য আমরা যা যা করার দরকার যত তাড়াতাড়ি সম্ভব করে দিয়েছি এবং হয়রানি মুক্তভাবে আপনাদের যে সেবাগুলো আমাদের দেওয়ার কথা সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। রোববার পদ্মা সেতুর টোল প্লাজায় আনুষ্ঠানিকভাবে 20 ক্ষতিগ্রস্ত পরিবারকে প্লটের মালিকানা বুঝে দেন সেতুমন্ত্রী। এ সময় তিনি জানান, আগামী জুনের আগেই শেষ হবে পদ্মা সেতুর কাজ। পদ্মা এখন আর কোনো স্বপ্ন নয়, এখন দৃশ্যমান বাস্তবতা। জুনের আগে ইনশাল্লাহ আমরা পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ করতে পারবো। মন্ত্রী জানান, সেপ্টেম্বর পর্যন্ত মূল সেতুর অগ্রগতি 94.75 ভাগ আর নদী শাসন হয়েছে 85 ভাগ। সব মিলিয়ে প্রকল্পের সার্বিক অগ্রগতি 88 ভাগ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মুন্সিগঞ্জ। নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনার মামলার রায় ঘোষণা আজ। ধর্ষণ মামলার আসামি দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ও তার সহযোগী আবুল কালামের উপস্থিতিতে এই রায় দেয়া হবে। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক জয়নাল আবেদিন এই রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, চাঞ্চল্যকর এই মামলায় 13 কার্যদিবসে বাদীপক্ষের 12 জন ও আসামি পক্ষের 3 জন সহ মোট 15 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। গত 17 ফেব্রুয়ারি 2 আসামি দেলোয়ার ও তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 2020 সালের 2 সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে দেলোয়ার বাহিনীর সদস্যরা মধ্যবয়সী এক নারীকে ঘরে ঢুকে বিবস্ত্র করে নির্যাতন করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। আবারও বেড়েছে পেঁয়াজের দাম। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে বেড়েছে 10 থেকে 20 টাকা। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে বন্যা, ভারতীয় পেঁয়াজ কম আসা এবং বাজারে দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহ কম থাকাকে দাম বাড়ার কারণ বলছেন ব্যবসায়ীরা। যশোরের স্থলবন্দর বেনাপোলের সবজির বাজারগুলোতে গত 3 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়ে গেছে 20 টাকা। ভারতীয় পেঁয়াজ 32 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকায়, আর দেশি পেঁয়াজ 42 টাকা থেকে বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। হাটে আমরা পেঁয়াজ বেচেছি 40-42 টাকা, আজকের হাটে পেঁয়াজ 50-55 টাকা করে চলছে। এই অবস্থায় আমরা যে সাধারণ মানুষ, অল্প আয়ের ইনকাম, আমরা এই বেশি হয়ে যাওয়াতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। সম্প্রতি ভারতের কয়েকটি প্রদেশে বন্যা হওয়ায় বিভিন্ন স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমে গেছে। এছাড়া বাজারে দেশি পেঁয়াজেরও ঘাটতি রয়েছে বলে দাবি আমদানিকারকদের। ভারত থেকে যখন আপনার কম আসছে, সেহেতু বাংলাদেশি পেঁয়াজটা একটু পূর্তি বাজার, ব্যাপারীরা মাল কম আনছে, মাল সংকট, যার কারণে পেঁয়াজের বাজারটা একটু বেশি। এদিকে একই অবস্থা দিনাজপুরের হিলি স্থলবন্দরের পেঁয়াজের বাজারে। তবে দাম বাড়ার ব্যাপারে যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেননি ব্যবসায়ীরা। মানে যে কোনো পার্টি চাই যে এক গাড়ি মাল সবসময় স্টকে রাখতে, থুয়ে বেচতে, বেচতে। এই কারণে যারা এক গাড়ি নেয় তারা 2 গাড়ি স্টকে রাখবে বা এরকম আস্তে ধীরে বিক্রি করবে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচামাল এবং এটি পচনশীল দ্রব্য,
তাই দ্রুততার সাথে খালাস করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানোর জন্য বন্দর কর্তৃপক্ষ সকল ব্যবস্থা গ্রহণ করে রেখেছে। পেঁয়াজের দাম বাড়ার প্রতিযোগিতা রয়েছে সাতক্ষীরার ভুমরা স্থলবন্দরেও। কর্তৃপক্ষ বলছে অধিক বৃষ্টিপাত এবং আমদানি করা পেঁয়াজ পচে যাওয়ায় কিছুটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে পেঁয়াজের বাজারে। যেসব আমদানিকারকরা পেঁয়াজ রাস্তায় লোডিং ছিল সেসব পেঁয়াজগুলো অধিকাংশ নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ভিজে, যার কারণে এই পেঁয়াজের বাজারে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া করোনার কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় বেড়েছে দাম। 2 দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে বেড়েছে 6 থেকে 60 টাকা। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কেক, বিস্কুট, রুটি সহ বেকারি পণ্যে ব্যবহৃত হচ্ছে মাত্রাতিরিক্ত ট্রান্স ফ্যাট। মেশানো হচ্ছে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে 5 থেকে 6 গুণ বেশি। বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান এই ট্রান্স ফ্যাট হৃদরোগ, স্ট্রোক সহ নানা জটিল রোগের কারণ। এসব খাবার গ্রহণে সচেতন হওয়ার পরামর্শ তাদের। সব বয়সী মানুষের কাছেই জনপ্রিয় বেকারি পণ্য। খাবারকে মচমচে ও দীর্ঘক্ষণ সতেজ রাখতে ব্যবহার করা হয় বনস্পতি বা ডালডা। পাম অয়েলকে কারখানায় হাইড্রোজেনেটেড করে তৈরি করা হয় এ বনস্পতি। বিশেষজ্ঞরা বলছেন ডালডায় যে পরিমাণ ট্রান্স ফ্যাটি অ্যাসিড পাওয়া গেছে তা মানবদেহের জন্য ক্ষতিকর। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল সংগ্রহ করে ওখানে ট্রান্স ফ্যাটের উপস্থিতি যথেষ্ট আছে। কম থাকুক বেশি থাকুক, ট্রান্স ফ্যাট যেখানে থাকবে সেটা যদি আপনি খান সেটা আপনার রক্তে কোলেস্টেরল বাড়াবে। আপনি যদি বিস্কুটটা আপনি একটা খান না, আপনি ডেইলি একটা করে 2-3টা করে খাচ্ছেন, সেটা অতিরিক্ত ট্রান্স ফ্যাট আপনার একটা প্যাকেটের বিস্কিটের সাথে চলে যাচ্ছে এবং সেটাই আপনার হৃদরোগ বা স্ট্রোকের কারণ হয়ে দাঁড়ায়। কারখানায় তৈরি কেকের উপরের অংশের লেয়ার তৈরিতে মেশানো হয় ডালডা। এসব খাবার শিশুরা দীর্ঘদিন খেলে নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। একটা কেক যখন ক্রেতা কিনতে আসে, সে ওটার টেক্সচার, টেস্ট, স্বাদ, গন্ধ দেখতে কেমন, অ্যাট্রাকটিভ কিনা সেগুলোর উপরই তো কেনে। তারা তো ওইখানে তখন কি ক্ষতিকর জিনিস আছে সেটাকে কখনো মাথায় রাখে না কিংবা জানেও না। উপকারী ফ্যাট সেটাকে কমিয়ে দেয়, যার ফলে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিসের ঝুঁকি বাড়ার ফলে আমাদের হার্টের অসুখ বাড়ে, আমাদের স্ট্রোকের রিস্ক বাড়ে এবং সবচেয়ে বড় কথা আমাদের ডায়াবেটিসের রিস্ক বেড়ে যায় এবং ওভার ইটিংয়ের কারণে আমরা মোটা হয়ে যাই। আমাদের অবশ্যই এই ট্রান্স ফ্যাটকে কম খেতে হবে, এটার ব্যবসায়িকভাবে ব্যবহার করা উচিত নয়। এ ধরনের খাবার পরিহারের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে সম্প্রচার করা বিদেশি চ্যানেলগুলোয় বিজ্ঞাপনমুক্ত ক্লিন ফিড না থাকায় বছরে 2000 কোটি টাকার ক্ষতি হচ্ছে, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বেশিরভাগ দেশে ক্লিন ফিডের বিদেশি চ্যানেল প্রচারিত হয়। দেশের ও মিডিয়ার স্বার্থবিরোধী কোনো দাবি মেনে নেওয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেন, কেউ আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেবে সরকার। ক্লিন ফিড না থাকায় 1 অক্টোবর থেকে বন্ধ আছে বেশিরভাগ বিদেশি চ্যানেলের সম্প্রচার। তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ সচিবালয়ে রোববার দুপুরে সাংবাদিকদের বলেন, তথ্য মন্ত্রণালয় কোনো চ্যানেল বন্ধ করেনি। মন্ত্রী বলেন, বাংলাদেশের আকাশ উন্মুক্ত, তবে দেশের আইন মেনেই যে কোনো সম্প্রচার চালাতে হবে। বিদেশি চ্যানেলের ক্লিন ফিড সম্প্রচারের জন্য কেবল অপারেটররা 2 বছর সময় নিয়েছিল জানিয়ে তিনি বলেন, সেই সময় পার হওয়ায় সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এই আইনকে দিনের পর দিন বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং আমাদের দেশের আইনকে তোয়াক্কা না করা, আশেপাশের সব দেশেতে আইন বাস্তবায়িত হয়েছে এবং যে কেউ বলছে ডিজিটালাইজ না হওয়া পর্যন্ত, কেউ বলছে ডিজিটালাইজ না হওয়া পর্যন্ত এই আইন শিথিল রাখার জন্য। ভারতে তো পুরো ভারতবর্ষ ডিজিটালাইজড হয় নাই, পাকিস্তানেও তো ডিজিটালাইজড হয় নাই, শ্রীলঙ্কাও তো পুরোটা ডিজিটালাইজড হয় নাই, সেখানে তো আইন কার্যকর আছে। মন্ত্রী জানান, দেশে বিবিসি, CNN, আল জাজিরা, ফ্রান্স টিভি, অ্যানিমেল প্ল্যানেট সহ 17টি চ্যানেলের ক্লিন ফিড আসায় এগুলো চলতে বাধা নেই। পাইরেসি করে কোনো কেবল নেটওয়ার্ক ডাউনলিঙ্ক করছে বলেও জানান তিনি। 17টি বা তার চেয়ে বেশি চ্যানেল ক্লিন ফিড আসে, সেগুলো কিন্তু অনেকে চালাচ্ছেন না, যেটি কেবল অপারেটর লাইসেন্সের শর্ত ভঙ্গ। সুতরাং কেউ শর্ত ভঙ্গ করলে সেই শর্ত ভঙ্গের অপরাধে অভিযুক্ত হবেন। যে সমস্ত চ্যানেল ক্লিন ফিড পাঠায় না তাদের কিন্তু এজেন্ট আছে
এবং এই দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট চ্যানেলের এবং এজেন্টের। দেশের স্বার্থবিরোধী কোনো অবস্থান না নেয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা কার্যকর থাকবে। বিদেশি চ্যানেল সম্প্রচার বিষয়ে যে কোনো আলোচনা দেশের আইন মেনেই হতে হবে, জানান মন্ত্রী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশে বিদেশি চ্যানেলের সম্প্রচার নিয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। এর মাধ্যমে দেশের টেলিভিশন শিল্পের হাজার কোটি টাকা লাভ হবে বলে মনে করেন তারা। পাশাপাশি কমবে টেলিভিশন শিল্পের আর্থিক সংকট। দেশে শুক্রবার থেকে বন্ধ ভারতীয় সহ প্রায় সব বিদেশি চ্যানেলের সম্প্রচার। এসব চ্যানেল থেকে কোনো রাজস্ব পায়নি সরকার, উল্টো দেশি বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছিল দেশের টেলিভিশন মাধ্যম। বিদেশি চ্যানেলের সম্প্রচার নিয়ে সরকারের সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। লোকাল টেলিভিশনগুলো যদি রেভিনিউ দিতে পারে, তাহলে বিদেশি টেলিভিশনগুলো কেন রেভিনিউ দেবে না? যেই বিজ্ঞাপনগুলি বাংলাদেশের হওয়া উচিত সেগুলি বাংলাদেশের করা উচিত, নাহলে অন্য বিজ্ঞাপন দিলে তো তাহলে দেশটার আর সেই কোনো অধিকার রাষ্ট্রটার থাকে না। হ্যাঁ, কিন্তু ততটুকু অধিকার তো এখনও রাখতে হবে আমাদের। এটা মনে হয় ঠিকই আছে, সরকার খুব একটা ভুল করে। শিল্পীরা বলছেন এই সিদ্ধান্ত দেশের সংস্কৃতি অঙ্গনের কর্মীদের সুরক্ষায় ভূমিকা রাখবে। এই যে সিদ্ধান্তটা সরকার গ্রহণ করলো, এই সিদ্ধান্তটা থেকে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি লাভবান হবে এবং আমাদের শিল্পী এবং কলাকুশলী যারা এই মাধ্যমে কাজ করছেন তারা অবশ্যই লাভবান হবেন। পাশাপাশি অনলাইনে অবৈধভাবে বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধেরও দাবি জানিয়েছেন শিল্পীরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইয়াবা চোরা কারবারে আবারও কৌশল পরিবর্তন করেছে মাদক কারবারিরা। নির্মাণ কাজে ইট, সিমেন্ট, বালু বহনে ব্যবহৃত তাগাড়ির ভেতর বিশেষ চেম্বার করে ইয়াবা আনছে তারা। কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসে তাগাড়িতে করে রাজধানীতে আসছে ইয়াবা, এরপর সাভার ঘুরে সেটি যাচ্ছে শরীয়তপুরে। গোয়েন্দারা বলছেন এরা প্রতিটি চালান গ্রহণে একটি মোবাইল ফোন ব্যবহার করে মাত্র একবারই। অভিনব কায়দায় কুরিয়ারে ইয়াবা আসছে ঢাকায়, এমন তথ্যে উত্তরার এসএ পরিবহনের সামনে অবস্থান নেয় গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। কিছুক্ষণ অপেক্ষার পর একটি তাগাড়ির চালান গ্রহণ করে বের হলে একজনকে আটক করে চলে তল্লাশি। 4টি তাগাড়ির মধ্যে একটি একটু ব্যতিক্রম, সেটির নিচে বিশেষ চেম্বার, স্ক্রু দিয়ে আটকানো হয়েছে সেটি। স্ক্রু খুলতেই বেরিয়ে আসে প্লাস্টিকের প্যাকেট, পরে গুনে দেখা যায় সেখানে আছে 10,000 ইয়াবা। জিজ্ঞাসাবাদে আটক 4 জন জানিয়েছেন কক্সবাজারের রামু থেকে ইয়াবা চালানটি ঢাকায় পাঠিয়েছেন মাদক কারবারি রইসুল। উত্তরায় মুরগি ব্যবসায়ী নজরুল সেটি গ্রহণ করে সাভারের লিখন নামের একজনের কাছে পাঠানোর কথা ছিল। আর সাইফুল ও নূর আলম নামের 2 সহযোগীর মাধ্যমে এসব ইয়াবা শরীয়তপুরে সুজনের কাছে পাঠানোর পরিকল্পনা ছিল লিখনের। বাংলাদেশেই হয় না, যেহেতু মাদক বাইরে থেকে আসে, সেই আমাদের যারা আছেন, যারা যে দায়িত্বে আছেন, সেই দায়িত্বগুলো সুচারুভাবে যদি পালন করে তাহলে মাদক আসা বন্ধ হয়ে যাবে। গোয়েন্দারা বলছেন ইয়াবার প্রতিটি চালান আসার আগে নজরুলের কাছে আসে একটি মোবাইল ফোন। কুরিয়ার সার্ভিসে রিসিভার হিসেবে সেই নম্বরই দেয়া থাকে। ইয়াবার চালান কুরিয়ারে দেওয়ার পরেই চালু হয় সেটি, আর চালানটি বুঝে নিয়ে ফেলে দেওয়া হয় কম দামি সেই ফোন। একজন মুরগি ব্যবসায়ীকে পেয়েছি যে আসলে বাইরের পরিচিতি, তার মুরগি ব্যবসায়ী হিসেবে পাইকারি সে মুরগি বিক্রেতা, কিন্তু আসলে ভেতরে সে ওই কোড নম্বরগুলো সংগ্রহ করে এবং কক্সবাজারে যে ইয়াবার মাদকদ্রব্যগুলো আসে সেগুলোই সে রিসিভ করে। এই মোবাইলটা শুধুমাত্র এই কাজেই ব্যবহৃত হয়ে থাকে। ইয়াবা চালানটি শরীয়তপুরে যার কাছে যাচ্ছিল এবং কক্সবাজার থেকে যে পাঠিয়েছে তাদের গ্রেপ্তারে চলছে অভিযান। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কম খরচে আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা নিয়ে যাত্রা শুরু করল পুলিশের মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ওয়েসিস। 60 শয্যা নিয়ে চালু হওয়া এই কেন্দ্রে চিকিৎসা নিতে পারবেন যে কেউই। থাকছে আউটডোর ও হটলাইনে পরামর্শ নেওয়ার সুবিধাও। মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ওয়েসিস এর তত্ত্বাবধান ও পরিচালনায় থাকছে পুলিশ কল্যাণ ট্রাস্ট। মাদকাসক্তদের পাশে দাঁড়িয়ে তাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফেরানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীরের এ নিরাময় কেন্দ্রে থাকছেন একদল অভিজ্ঞ মনোচিকিৎসক।
থাকছে আন্তর্জাতিক মানের ডোপ টেস্টের যন্ত্র। এর মাধ্যমে 90 দিনের মধ্যে যে কেউ মাদক সেবন করলে তিনি কি ধরনের মাদক নিয়েছেন তা জানা যাবে খুব সহসাই। নারী পুরুষদের জন্য আলাদা তলায় রয়েছে নানা ইনডোর গেমসের সুবিধা, অত্যাধুনিক জিম, প্রশিক্ষক সহ থাকছে যোগ ব্যায়ামের সুযোগ। শারীরিক ও মানসিক শুশ্রূষার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণও দেবে ওয়েসিস। একটি অত্যাধুনিক মানসম্পন্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্র করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ওয়েসিস নাম দিয়ে। এখানে আমাদের যেমন আবাসিক ভাবে চিকিৎসার ব্যবস্থা থাকবে, এর পাশাপাশি ওয়ান কলেরও ব্যবস্থা থাকবে। আমাদের চিকিৎসকগণ কেউ কল করলে সেখানে গিয়ে সেটা ব্যবস্থা নিতে পারবেন। 60 শয্যা নিয়ে শুরু হওয়া এই নিরাময় কেন্দ্রে নারীদের জন্য থাকছে 14টি বেড, রাখা হয়েছে আউটডোর চিকিৎসার ব্যবস্থা। পুলিশ প্রধান বলছেন সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নিয়েছেন তারা। অনেকের সম্পর্কে অনেক অভিযোগ পাওয়া যায়, এগুলোর প্রপার এনভায়রনমেন্ট নাই, প্রপার ডক্টর নাই, প্রপার নার্স নাই। অনেক জায়গায় আবার কোনো মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে মাদকের ব্যবসা করার অভিযোগ আছে। তো সে কারণে আমরা চেষ্টা যেটা করেছি সেটা হচ্ছে একটা সর্বাধুনিক আমরা একটা চিকিৎসা কেন্দ্র, পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর তীরে এশিয়ার সবচেয়ে বড় আর অত্যাধুনিক মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ পুলিশ। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ আহরণ, বিপণন ও পরিবহনে নিষেধাজ্ঞা। 22 দিনের এই নিষেধাজ্ঞা চলবে 25শে অক্টোবর পর্যন্ত। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে প্রশাসনের পক্ষ থেকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হবে। মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, উপজেলা, জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে নিয়মিত অভিযান চালানো হবে। 22 দিনের নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেদেরকে দেওয়া হবে 20 কেজি করে চাল সহায়তা। প্রকৃত জেলেরা যাতে দ্রুত এই সহায়তা চাল পান তা নিশ্চিতের তাগিদ উপকূলের জেলেদের। ইলিশের প্রজনন মৌসুম সামনে রেখে মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ আহরণ, বিপণন ও পরিবহনে নিষেধাজ্ঞা। 25শে অক্টোবর পর্যন্ত চলবে 22 দিনের এই নিষেধাজ্ঞা। এ বিষয়ে আরো জানাতে এবার লক্ষ্মীপুর ও বরগুনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছে লক্ষ্মীপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, জেলেদের চাল সহায়তা দেওয়ার জন্য তালিকা চূড়ান্ত করা হয়েছে কিনা, আর এই বিষয়ে জেলেরা কি বলছেন? আসলে মূলত গতকাল মধ্যরাত থেকে যে মাছ ধরার উপর যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু বাস্তবায়নে ইতিমধ্যে কাজ করেছেন মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসনের, কোস্টগার্ড, নৌ পুলিশ। তো আসলে গত রাত থেকে তারা কিন্তু নদীতে অভিযানে নেমেছেন এমনটি বলা হয়েছে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি এখানকার জেলা প্রশাসক যে আনোয়ার হোসেন আখন্দের সাথে, তিনি জানিয়েছেন ইতিমধ্যে 42,300 লোকের নিবন্ধিত করা হয়েছে। এদের মধ্যে 20 কেজি করে যে চাল দিবে, অর্থাৎ যে 8 মেট্রিক টন চাল ইতিমধ্যে দেওয়ার যে কার্যক্রম, সেই ধরনের কার্যক্রম নেওয়ার জন্য তিনি ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন জেলা যে মৎস্য বিভাগকে। সে অনুযায়ী কিন্তু তালিকার কাজ শুরু হয়েছে এমনটি বলা হয়েছে মৎস্য বিভাগের পক্ষ থেকে। কিন্তু আমরা এই বিষয়ে জেলেদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে প্রতি বছরে যখন এই অভিযান শুরু হয় এবং নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য যারা কাজ করেন, কিন্তু আসলে তাদের বরাবরের মতো তাদের যে অভিযোগ সেটি হলো এমন যে প্রকৃত যে তালিকা, যে জেলেদের তালিকা করার কথা সেটি কিন্তু করা হচ্ছে না। এখানকার স্থানীয় যে ইউপি সদস্য রয়েছেন বা ইউপি মেম্বাররা রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, তারা তাদের পছন্দের মতো লোকজনদের দিয়ে কিন্তু তালিকা করা হচ্ছে এমনটি তারা অভিযোগ করেছেন। তাদের বক্তব্য এমন যে যারা প্রকৃত যে জেলে তারা যেন এই খাদ্য সহায়তার মধ্যে থাকে এমনটি বলা হয়েছে। এর বাইরে যেন যারা অপেশাদার জেলে রয়েছেন যেন তাদেরকে খাদ্য যে সরবরাহের যে তালিকা সেটি যেন অন্তর্ভুক্ত না করা হয় এমনটি দাবি এখানকার জেলেদের। কিন্তু লক্ষ্মীপুরের রামগতি আলেকজান্ডার থেকে চাঁদপুরের যে 60 টন এলাকা রয়েছে, 60 টন এলাকায় কিন্তু মধ্যরাত থেকে কিন্তু মাছ ধরা যে নিষেধাজ্ঞা শুরু হয়েছে এবং এটি 25 তারিখ মধ্যরাত পর্যন্ত চলবে। আসলে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য। আব্বাস, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বরগুনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন। আরিফ, বরগুনার যে নিবন্ধিত জেলেরা আছেন তারা এই চাল সহায়তা কবে নাগাদ পাবেন, এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে?
আপনি যেমনটা বলছেন আসলে বরগুনায় ৩৭,০০০ জেলে নিবন্ধিত রয়েছে। সেই ৩৭,০০০ জেলের অনুকূলে আসলে বরাদ্দ এসেছে, যেটা ওনারা বলছেন আজ থেকে অবরোধ চলাকালে যে ২৫ তারিখের মধ্যে তারা চাল বিতরণ করবেন। তবে জেলেদের পক্ষ থেকে জেলেরা বলছেন যাতে এই চালটা, যে তাদের যে কর্মহীন অবস্থাটা থাকতে হবে, যাতে কর্মহীন অবস্থায় থাকা চালটা শুরুর দিকে তাদেরকে দেওয়া হয়, তাহলে তাদের এই সংসার পরিজন নিয়ে চলতে ওনাদের সুবিধা হবে। তো সেক্ষেত্রে আপনাকে পাশাপাশি আরেকটু জানিয়ে রাখি, বরগুনা জেলায় আসলে ৩৭,০০০ জেলেকে চাল দেওয়া হবে, কিন্তু প্রকৃতপক্ষে সে জেলের পরিমাণটা আসলে প্রায় ১.৫ লাখের অধিক। তো সেক্ষেত্রে এই ১.৫ লক্ষ মানুষের মধ্যে মাত্র ৩৭,০০০ লোক আসলে এই নিবন্ধনের আওতায় এসে তারাই শুধু চাল পাবেন। আর মৎস্য যে নিষেধাজ্ঞা যে বিষয়টা থাকে সেটা বাস্তবায়নের জন্য জেলায় আসলে ২১টি টিম করা হয়েছে। এর পাশাপাশি আসলে নৌ পুলিশ এবং কোস্টগার্ড, নৌ পুলিশের 3টি টিম এবং কোস্টগার্ডের 2টি টিম রয়েছে মৎস্য অবরোধ বাস্তবায়ন করতে। কিন্তু এখানকার জেলেরা যেটা বলছে, আসলে এই যে অবরোধ চলাকালীন সময় আসলে গভীর সমুদ্রে ভিনদেশী যে জেলেরা আছেন, তো ওনারা যাতে নির্বিঘ্নে ওনারা যাতে মাছ ধরাতে পারে সেজন্য নৌবাহিনীকে এবং ওখানে সঠিকভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। ইলিশ আহরণ, বিপণন ও পরিবহনের নিষেধাজ্ঞা নিয়ে লক্ষ্মীপুর ও বরগুনা থেকে জানা। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চুল কাটার বিষয়ে তদন্ত কমিটির কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনেরও সাক্ষ্য নেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত কমিটির প্রধান লাইলা ফেরদৌস হিমেল। রোববার সকাল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চলে সাক্ষ্য গ্রহণ। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ সহ ৫৭ জনের সাক্ষ্য নেওয়া হয়। গত ২৬শে সেপ্টেম্বর পরীক্ষার হলে প্রবেশের সময় ১৬ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার অভিযোগ ওঠে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আত্মপক্ষ সমর্থনের একটা জায়গা দিয়ে চিঠি দিয়েছি যে আপনিও এসে, আপনার হতেই পারে, তার যুক্তি থাকতে পারে, চুল কাটা হলেও তার পেছনে যুক্তি থাকতে পারে, তাই না? আবার আসলেই কেটেছেন কিনা উপরের কোনো নির্দেশ, সেখানেও তো আমাদের তদন্তের বিষয় আছে যে তিনি কি একাই সিদ্ধান্তটা নিয়েছেন নাকি তিনি কারো দ্বারা বায়াসড ছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ভোট ৭ অক্টোবর। এই নির্বাচনে বিএনপির এক প্রার্থীর বিপরীতে আওয়ামী লীগের প্রার্থী ২০ জন। এই নির্বাচনে কাউকে দলীয় সমর্থন দেয়া না হলেও এত প্রার্থীর মুখোমুখি অবস্থানে বিব্রত কেন্দ্র নেতারা। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ১৯৮২ সাল থেকে ২০২১ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন সৈয়দ গোলাম হায়দার মিন্টু। গত নির্বাচনে বিজয়ী হওয়ার পর করোনায় মারা গেলে পদটি শূন্য হয়। এরই মধ্যে প্রার্থীদের প্রচার প্রচারণায় জমজমাট পুরো এলাকা। নির্বাচনে বিএনপির একজন প্রার্থী থাকলেও আওয়ামী লীগের আছে ২০ জন, যা নিয়ে পুরো এলাকায় চলছে নানা আলোচনা। যে মানুষের সাথে যেভাবে মিশে আসছি, যেভাবে মানুষের আপদে বিপদে যেভাবে ঝাঁপিয়ে পড়েছি, গিয়েছি এবং দুদিনে কখনো ঘরে বসে থাকিনি। আমার সাথে মানুষের যে সম্পর্ক, সেই কারণে মানুষ আমাকে ৭ তারিখ কাঁচি মার্কা ইনশাল্লাহ ভোট দিবেন। গত নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থীদের সমর্থন দিলেও এই নির্বাচনে সেই কৌশল থেকেও সরে এসেছে আওয়ামী লীগ। একাধিক প্রার্থী নিয়ে বিব্রত নেতারা। ২০ জনই যে আওয়ামী লীগ, এটা কিন্তু ঠিক নয়। এটা আমিও একাধিক পত্রপত্রিকায় দেখেছি। যারা মহানগর আওয়ামী লীগের কোনো পদে আসীন আছেন বা থানা আওয়ামী লীগের কোনো দায়িত্বে আছেন বা ওয়ার্ড আওয়ামী লীগের কোনো দায়িত্বে আছেন বা ইউনিট আওয়ামী লীগের কোনো দায়িত্বে আছেন, তারা আওয়ামী লীগের, তাদেরকে আমরা চিহ্নিত করতে চাই। এদিকে নির্বাচনকে সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এখানে দলীয় হানাহানি বা দলীয় কোনো প্রচার প্রচারণার সুযোগ নেই। আমরা অত্যন্ত কঠোর, যে কোনো কেউই আচরণবিধি পরিপন্থী আচরণ করলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ কঠোর পদক্ষেপ গ্রহণ করব। এই ওয়ার্ডে মোট ভোটার ৩২,০০০-এর বেশি। ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। তবে যাদের ঘিরে উৎসব, ভালো নেই সেই শিল্পীরা।
করোনার কারণে প্রতিটি মণ্ডপে ব্যয় কমানো হয়েছে, বেড়েছে রংসহ নানা উপকরণের দামও। আর্থিক ক্ষতির শঙ্কায় রয়েছেন কারিগররা। পূজার বাকি আর মাত্র কয়েকদিন, শেষ সময়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা, কিন্তু করোনা পরিস্থিতিতে প্রতিমার কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কারিগররা। কুড়িগ্রামে বন্যা আর উপকরণের দাম বাড়ায় প্রতিমা তৈরিতে খরচ বেশি হলেও ক্রেতারা দাম হাঁকছে কম। এতে লোকসানের শঙ্কায় প্রতিমা শিল্পীরা। পরিশ্রম করি, সেই হিসাবে আমাদের লাভ হয় না। বাজারে মনে হয় যেটা আমাদের চাহিদা দরকার টাকা, সেই তুলনায় অনেক কম। জেলায় 532টি মণ্ডপে চলছে পূজার আয়োজন। দাবি উঠেছে এই শিল্পে নিয়োজিতদের সহযোগিতা ও ব্যাংক ঋণের। সংকট নিরসনে প্রণোদনার চেষ্টা করছে জেলা প্রশাসন। বিভিন্ন সময় আমরা তাদের সমস্যাগুলো শুনেছি এবং তাদেরকে আমরা বলছি যে গ্রুপ ভিত্তিক যদি এখানে আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যাংকগুলো থেকে যে প্রণোদনা আছে এবং অন্যান্য লোন কার্যক্রমগুলো আছে সেই প্রয়োজনীয় উদ্যোগগুলো নিব। প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়ায় তেমন লাভ পাচ্ছেন না নেত্রকোনার শিল্পীরাও। করোনা পরিস্থিতিতে মণ্ডপগুলোতে বাজেট কমায় প্রতিমার কাঙ্ক্ষিত দাম মিলছে না। করোনার লাগি সবাই খালি টাকা কম দিতে চায় আর বাড়ায় না, তো আমরা খরচা তো বাড়তি। আর্থিক সংকটের কারণে কমানো হয়েছে মণ্ডপগুলোর খরচও। ধন্যবাদ জানাবো সরকারকে যদি আমাদেরকে আর্থিক অনুদান দেন, পাশাপাশি আমাদের প্রত্যেকটি পূজার মন্দিরে যে এই আলোকসজ্জা এবং ডেকোরেশন অন্যান্য বছর নেয় এই বছরও কম হবে। রাজবাড়িতে এবার 441টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। তবে করোনার প্রভাবে প্রতিটি মন্দিরে আলোকসজ্জা ও প্রতিমা নির্মাণের ব্যয় কমানো হয়েছে প্রায় অর্ধেক। 2 লাখ টাকা ছিল, সেখানে 50,000, 60,000 টাকা এরকম দিচ্ছে। আবার 1 লাখ টাকার কাজে 20,000 টাকা। আয়োজকরা বলছেন স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রতিটি মণ্ডপে থাকবে কঠোর নজরদারি। মণ্ডপে ঢোকার মুখে রাখা হবে হ্যান্ড স্যানিটাইজার। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, দুর্গাপূজার প্রস্তুতির সর্বশেষ কি কি তথ্য আপনার কাছে রয়েছে, বিস্তারিত জানাবেন। দেখুন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আর বাকি আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে মানিকগঞ্জের মানিকগঞ্জের প্রায় 502টি মন্দিরে কিন্তু পূজা অনুষ্ঠিত হবে। তার 50% মন্দিরের কিন্তু কার্যক্রম শেষ হয়ে গেছে। আপনি আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি মানিকগঞ্জ শহরের একেবারে নিকটতম এলাকা। এটি গঙ্গাধরপুরটি যে এলাকা আছে সেখানকার দুর্গা মন্দির। এখানে দেখতে পাচ্ছেন আপনি একেবারে যে এখানকার যে প্রতিমা আছে তার একদম কার্যক্রম কিন্তু শেষ হয়ে গেছে। এখন শুধু যে সর্বশেষ যে লাইটিং সেটা বাকি রয়েছে, সেটা 2-1 দিনের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। আপনি একটি বিষয় খেয়াল করেছেন যে গত করোনার মধ্যে কিন্তু যে হিন্দু সম্প্রদায়ের যে এই যে ধর্মীয় উৎসব এটি কিন্তু তারা পালন করেছে, কিন্তু উৎসব কিন্তু তারা করতে পারেনি। তবে এবার করোনা সংক্রমণ কিছুটা কমে যাওয়ার কারণে এবার তারা খুব জাঁকজমকভাবেই এই অনুষ্ঠান তারা পালন করবেন বলে এই হিন্দু সম্প্রদায়ের যে ধর্মীয় নেতারা আছেন তারা আমাকে নিশ্চিত করেছেন এবং তারা এটাও বলেছেন যে এই এবার প্রায় যে 18টি নির্দেশনা আছে সেই 18টি নির্দেশনা মেনেই তারা এই পূজা তারা করবেন। এর মধ্যে তারা আলাদা লেন করবেন, এক পাশে নারী এক পাশে পুরুষ তারা মন্দিরে প্রবেশ করবেন এবং প্রবেশ পথে তাদেরকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে মন্দির কমিটির পক্ষ থেকে। পাশাপাশি তারা যেন সামাজিক দূরত্ব বজায় রাখে সেটিও তারা নিশ্চিত করবে। আমি এখানকার যে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান তার সাথে কথা বলেছি। তিনি যেটা আমাকে বলেছেন যে প্রায় 502টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে, এখানে প্রায় 5 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে সর্বশেষ অবস্থা। বৃদ্ধাশ্রম গড়ে তোলার মাধ্যমে অসহায় প্রবীণদের আশ্রয় দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছেন গোপালগঞ্জের কাশিয়ানীর আশুতোষ বিশ্বাস। মাত্র 1.5 বছরে মা বাবাকে হারিয়েও জীবনযুদ্ধে হার না মানা এই সৈনিক আত্মনিয়োগ করেছেন মানবতার সেবায়। স্ত্রী মনিকাকে সাথে নিয়ে আশুতোষের গড়ে তোলা হাইসুর বৃদ্ধাশ্রমটি এখন হয়ে উঠেছে বৃদ্ধ অসহায় মানুষের ভরসার স্থল। কারো স্বজন থেকেও নেই, আবার কেউ বলতেই পারেন না নিজের পরিচয়।
নিঃসঙ্গ এসব বৃদ্ধ মানুষদের নিজের মা বাবার মতো ভালোবেসে বুকে আগলে রেখেছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাইসুর গ্রামের আশুতোষ মনিকা দম্পতি। মাত্র ১.৫ বছর বয়সে বাবা মা হারান আশুতোষ। জীবনযুদ্ধে লড়াই করার এক পর্যায়ে ১৯৯৬ সালে এক বৃদ্ধাকে পথ থেকে তুলে এনে লালন পালনের দায়িত্ব নেন। এরপর থেকে নিজ বাড়িতেই আশ্রয় দিতে থাকেন অনাথ প্রবীণদের। শিক্ষকতা ছেড়ে দিয়ে হাটে বাজারে গান গেয়ে আর অন্যের বাড়ির রান্না করা খাবার চেয়ে এনে চালাতে থাকেন আশ্রিতদের লালন পালনের কাজ। বিভিন্ন খাবার অনুষ্ঠানে যে দেখি আমার পাত্র নিয়ে গিয়ে খাবার ভিক্ষা করা শুরু করলাম, যে আমার বৃদ্ধাশ্রমে কয়েকজন বৃদ্ধ আছেন হিন্দু মুসলিম, তাদের জন্য আমাদের কিছু খাবার দেন। তখন খাবার দেওয়া শুরু করলেন। এমনকি সেই সমস্ত খাবার অনুষ্ঠানে যে অনেক অনুষ্ঠানে গানের অনুষ্ঠানও থাকে, সেখানে আমি গান করা শুরু করলাম। বর্তমানে হাইসুর বৃদ্ধাশ্রমে থাকছেন ১৯ জন দুস্থ অসহায় প্রবীণ। স্বামী আশুতোষের মতোই তাদের সেবায় আত্মনিয়োগ করেছেন স্ত্রী মনিকা রানী। খুব অভাব অনটন ছিল, তখন আমার চাকরির টাকা এবং জমির ধান এটা দিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠানে খাবার আনতেন, এইভাবেই চালাচ্ছেন। স্বজন পরিবার সব হারালেও আশুতোষ মনিকা দম্পতির সেবায় নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন অসহায় এসব বৃদ্ধ মানুষ। নিজের মার মতনই ভালোবাসে, আমার আর কোনো কিছু চাওয়ার কিছু নাই। আসুন না তুই চল বাবা, অতি হয় না, পেটে চল মেয়ে তুই কি আছি, মাটিতে গোড়ালু আসুন না তুই চল, অতি হয় না। মানব সেবামূলক কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা সরকারিভাবে তাদেরকে বিভিন্ন সময়ে আমাদের যে সরকারি সহায়তা, চাল সহায়তা থাকে, এই চাল সহায়তা আমরা তাদেরকে পৌঁছে দিই। আমরা বিভিন্ন সময়ে যে সরকারের অন্যান্য যে সমস্ত সহযোগিতা আসে, আমরা এই অসহায় মানুষজনের জন্য আমরা সেই সমস্ত সহযোগিতা আমরা তাদেরকে দিই। জীবন সায়ান্নে থাকা অসহায় এসব মানুষদের নিরাপত্তা নিশ্চিতে সমাজের বিত্তবানদের পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতাও চেয়েছেন এই মানবিক দম্পতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইতালির মিলান শহরের উপকণ্ঠে যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৮ আরোহী নিহত হয়েছেন। রোববার একটি খালি ভবনের ওপর এটি বিধ্বস্ত হয়। সংস্কার কাজের জন্য খালি থাকায় ভবনটিতে কারও প্রাণহানি হয়নি। মিলানের লিনাতে সিটি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানটি সার্দিনিয়া দ্বীপে যাচ্ছিল। শহরের বাইরের মেট্রো স্টেশনের বাইরে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি একটি দোতলা ভবনের ওপর পড়লে স্থানীয়রা বিস্ফোরণের শব্দ শুনতে পান। এতে পার্কিং লটে থাকা বেশ কটি গাড়িতে আগুন ধরে যায়। ভারতের উত্তরপ্রদেশে বিক্ষোভ সহিংসতায় 4 কৃষক সহ 8 জন নিহত হয়েছেন। রোববার লক্ষ্মীপুর খেরিতে এই ঘটনা ঘটে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যের সফরকে ঘিরে রোববার সকাল থেকেই বিক্ষোভ করছিলেন কৃষকরা। সংযুক্ত কিষাণ মোর্চার দাবি, তাদের ওপর 2টি গাড়ি উঠিয়ে দেয়া হলে মারা যান 2 জন। পরে ওই গাড়ি আটকে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়। কৃষক নেতাদের দাবি, 2 গাড়ির একটিতে ছিলেন অজয় মিশ্রার ছেলে। তবে অভিযোগ অস্বীকার করে ছেলের উপস্থিতির দাবি নাকচ করেছেন মিশ্রা। এ ঘটনায় সোমবার থেকে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে কৃষক ইউনিয়ন। সাফ চ্যাম্পিয়নশিপে আজ ভারত বাংলাদেশের লড়াই। শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী লাল সবুজ। ভারতের চ্যালেঞ্জেও সাহসী অধিনায়ক জামাল ভুঁইয়া আর সুনীল ছেত্রীকে আটকাতে বিশেষ পরিকল্পনা কোচ অস্কার ব্রুজনের। অন্যদিকে জয় দিয়ে আসর শুরুর প্রত্যয় ভারতের। মালদ্বীপে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 5টায়। জয় দিয়ে আসর শুরু হয়েছে, সেই স্বস্তি নিয়েই সুনীল ছেত্রীদের বিপক্ষে রণকৌশল সাজাতে ব্যস্ত বাংলাদেশ কোচ অস্কার ব্রুজন। জামাল তপুদুর নিয়ে শেষ মুহূর্তে ছক কষছেন এই স্প্যানিয়ার্ড। কন্ডিশন সম্পর্কে অভিজ্ঞতা থাকায় কাজটা সহজ ব্রুজনের জন্য। ভারতের এটাই প্রথম ম্যাচ, বাংলাদেশের দ্বিতীয়। এটা একটু হলেও বাড়তি সুবিধা দিচ্ছে বেঙ্গল টাইগারদের। শক্তিমত্তা কিংবা রেকর্ড সেসব পুরোপুরি ভারতের পক্ষে, কিন্তু অতীত নিয়ে ভাবতে নারাজ বাংলাদেশ কোচ। India is the favorite team according to the FIFA rankings. ভারতের থেকে আমরা কিছুটা মানসিকভাবে এগিয়ে আছি। প্রথম ম্যাচে জয় পাওয়ায় নির্ভর হয়ে খেলতে পারবো আমরা। প্রথম থেকেই ওদের বিপক্ষে আমাদের সতর্ক থাকতে হবে। ছেত্রীকে আমি ভালোভাবে চিনি, ওর কোচ ছিলাম। ও বক্সে ভয়ঙ্কর এক খেলোয়াড়, তবে ওকে কিভাবে থামাতে হয় সেটা আমি জানি, সেভাবেই পরিকল্পনা করছি। প্রথম ম্যাচের নায়ক তপু বর্মনের ফেরায় ফিরেছে স্বস্তি। সোহেলকেও একাদশে রাখার আভাস কোচের। এছাড়া আরো 2-1টি পরিবর্তন দেখা যেতে পারে। অধিনায়কের কণ্ঠেও আশাবাদ। আমাদের দলে ভালো খেলোয়াড় আছে এবং আমরা জানি কোচ আমাদের কাছে কি চান। কোচ যেটা বলেছেন সেটা যদি নিখুঁতভাবে করতে পারি, আমার বিশ্বাস দারুণ একটা লড়াই হবে এবং আমরা দারুণ কিছু একটা করব।
we will do something great. ম্যাচের আগের দিন অনুশীলন সেরেছে ভারতও। জয় দিয়ে আসর শুরুর লক্ষ্য তাদের। তবে মূল একাদশের 3 জন খেলোয়াড় ছাড়াই মিশনে এসেছে ভারত, ফলে কিছুটা সতর্ক কোচ ইগোর স্টিমাচ। First game is really important to us. বাংলাদেশ দল ভালো, প্রতিপক্ষ হিসেবে সমীহ পাওয়ার মতো। দলের বেশিরভাগ ফুটবলার একই ক্লাবের হওয়ায় বোঝাপড়াটাও দারুণ, তবে আমরা জিততেই এসেছি। বাংলাদেশ ভারত দ্বৈরথ মানে বাড়তি উত্তেজনা, উন্মাদনা। সেই উন্মাদনা আরও দ্বিগুণ হয় সাফের মতো মঞ্চে। যদিও নামে ভারে এগিয়ে ভারত, তবে অতীত পরিসংখ্যান নয়, প্রথম ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে জয়ে চোখ রাখছে বেঙ্গল টাইগার্স। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। এদিকে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীকে আটকাতে রক্ষণে নিজেদের দায়িত্বটা ঠিকঠাক পালনের পরামর্শ 2003 সাব জয়ী দলের সদস্য রোকনুজ্জামান কাঞ্চনের। আর মাঝমাঠে নিয়ন্ত্রণ নেয়াতে জোর দিয়েছেন কোচ মারুফুল হক। দুজনেরই বিশ্বাস নিজেদের সেরাটা দিতে পারলে ভারতকে হারানো সম্ভব। গেল জুনে সুনীল ছেত্রীর মাস্টার ক্লাসে স্বপ্নভঙ্গ হয়েছিল বিশ্বকাপ বাছাইয়ে। বাংলার রক্ষণের ফাটল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন ভারত অধিনায়ক। তার জোড়া গোল দুই দলের পার্থক্য সহজেই বুঝিয়ে দেয়। লাল সবুজ রক্ষণের মূল ভরসা তপু বর্মন। বাংলার রামোস শুধু ঘর সামলাচ্ছেন না, প্রতিপক্ষের জালেও পাঠাচ্ছেন বল। তবুও সুনীল ছেত্রীকে রুখতে তার উপরই থাকছে মূল দায়িত্ব। 2003 সাফে সবশেষ ভারতকে হারানোর কারিগর রোকনুজ্জামান কাঞ্চন অবশ্য ছেত্রীকে নিয়ে বাড়তি দুর্ভাবনার বিপক্ষে। সুনীল ছেত্রীর ভালো প্লেয়ার, তাকে আলাদা করে দেখার কিছু নেই। আমি মনে করি যার পজিশনের দায়িত্বটা পালন করতে পারলেই সুনীল ছেত্রী তার স্বাভাবিক খেলা খেলতে পারবে না। লঙ্কা ম্যাচে পাসিং ফুটবলে পাসমার্ক পাবেন ব্রুজন, তবে স্কোরিং নিয়ে দুশ্চিন্তা কাটেনি। ব্লু টাইগার্সের বিপক্ষে সফল হতে মাঝ মাঠে নিয়ন্ত্রণ নেওয়া চাই জামালদের। যদি বাংলাদেশ ইন্ডিয়াকে শ্রীলঙ্কা ধরে খেলে তাহলে আমার মনে হয় একটা পজিটিভ রেজাল্টের সম্ভাবনা আছে। বিল্ড আপ করেছি, বিল্ড আপ করার পরে মিডিল থার্ড পার হওয়ার পরে কিন্তু আমাদের আর ক্রিয়েটিভিটি হয় না, সেখান থেকে ডিরেক্ট খেলার চেষ্টা করেছি। কিন্তু অ্যাজ এ টিম আপনার ওপরে যাবে একটা ইউনিট হিসাবে, এটা হয়নি আর কি। তো ওইটা আমার কাছে মনে হচ্ছে নাম্বার 9 অথবা নাম্বার 10-এর ঘাটতি যেন এটা হয়েছে। স্কোরার আমি দেখি সুনীল ছেত্রী আর 2-1টা ইয়াং প্লেয়ার আছে। আমাদের ওদের কাউন্টার অ্যাটাকটা বেশি রাখতে হবে, যে ওরা বল পজিশন থাকতে থাকতে দ্রুত কাউন্টারে উঠে যায়। তো এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। সবকিছুর ঊর্ধ্বে দেশের টানে এক হয়ে লড়লে জামাল তপুদের হাত ধরেই হতে পারে ভারত বধ, বিশ্বাস সাবেক বর্তমান ফুটবলারদের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে কলকাতা নাইট রাইডার্সের একাদশের সুযোগ পেয়ে আলো কেড়েছেন সাকিব আল হাসান। দুবাইয়ের সাবেক দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দুরন্ত বোলিংয়ে জবাব দিয়েছেন ঠিকই। প্রশংসা পেয়েছেন অধিনায়কের কাছ থেকে। তার দল কলকাতাও ম্যাচ জিতে প্লে অফের লড়াইয়ে টিকে আছে। এই ক্ষিপ্রতা জমে থাকা অস্থিতি কষ্টের বহিঃপ্রকাশ কি? সাইড বেঞ্চে বসে ফেরার ক্ষণ গুনেছেন দুবাইয়ে সাকিবের প্রথম জবাব দুরন্ত ফিল্ডিং দিয়ে। স্ত্রী শিশির, মেয়ে আলাইনা গ্যালারিতে আপনজনের উপস্থিতি আরও তাতিয়ে দিয়েছে সাকিবকে। পারফেক্ট প্ল্যানে তুলেছেন উইকেট, কার্তিক দিয়েছেন সমর্থন। টাইগার পোস্টার বয় ঠিকই উপেক্ষার জবাব দিয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে। কেকেআরও টিকে আছে প্লে অফের পথে, তাই তো ক্যাপ্টেন মর্গানের কণ্ঠে সাকিব বন্দনা। গিল ভালো করেছে, তবে সাকিবের ইম্প্যাক্ট দারুণ। ওর মতো এক্সপেরিয়েন্সড প্লেয়ারকে পাওয়া সত্যি লাক্সারি বলবো। সে বড় ইম্প্যাক্ট রেখেছে ম্যাচে। ব্যাটিংয়ে সুযোগ হয়নি, তবে আমিরাতের কন্ডিশনে প্রথম সুযোগে বোলিং দিয়ে নিজের কার্যকারিতা ঠিকই প্রমাণ করেছেন। তারপরও রাসেল ফিট হয়ে গেলে সাকিব 11-এ থাকবে তো, সেই নিশ্চয়তা কি আছে? রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দিন দিন উজ্জ্বলতা হারাচ্ছে পৃথিবী। মার্কিন গবেষণা বলছে গত 20 বছরে পৃথিবী থেকে সূর্যের আলো প্রতিফলনের হার কমেছে, ফলে ফ্যাকাশে হয়ে যাচ্ছে এই গ্রহ। এটি ভয়াবহ বিপর্যয় বলে উদ্বেগ জানিয়েছেন বিজ্ঞানীরা। সূর্যের আলো পৃথিবীতে প্রতিফলিত হয়ে আলোকিত হয় চাঁদ। নতুন এক গবেষণায় বলা হচ্ছে গত 2 দশকে পৃথিবীতে সেই সূর্যরশ্মির প্রতিফলনের পরিমাণ কমে গেছে। এতে ক্রমেই ফ্যাকাশে হয়ে যাচ্ছে পৃথিবী। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্থ অবজারভেটরি দলের গবেষণায় উঠে এসেছে এ তথ্য।
যুক্তরাষ্ট্রের জিওফিজিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, বর্তমানে সূর্যের যে পরিমাণ আলো পৃথিবীতে আসে তার মাত্র 30 ভাগ প্রতিফলিত হয়। আগের চেয়ে পৃথিবীর উজ্জ্বলতা কমেছে 0.5%। এমন ঘটনা গত 3 বছরে সবচেয়ে বেশি ঘটেছে। বিজ্ঞানীরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে পূর্ব প্রশান্ত মহাসাগরে উজ্জ্বল ও প্রতিফলনশীল মেঘমালার পরিমাণ কমে গেছে, যার কারণে কমেছে পৃথিবীর প্রতিফলনের সক্ষমতা। প্রকৃতির এই বিরূপ আচরণের জন্য জলবায়ুর ব্যাপক পরিবর্তন ও সমুদ্রের উষ্ণতা বৃদ্ধিকে দুষছেন বিশ্লেষকরা। বিষয়টিকে যথেষ্ট উদ্বেগজনক বলছেন পরিবেশবিদরা। তাদের শঙ্কা, আরও ঝুঁকির দিকে এগোচ্ছে পৃথিবী। জলবায়ু সংকটের সমাধান না হলে ভবিষ্যতে পৃথিবী আরও বড় বিপর্যয়ের মুখে পড়বে বলেও সতর্ক করেছেন তারা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।